আমরা এই মামলাগুলো শুরু করেছিলাম একেবারে লেজ থেকে, কিন্তু দুর্নীতি শুরু হয়েছিল একেবারে মাথা থেকে। র্যাঙ্ক জাম্প, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল বলে রিট পিটিশন ফাইল হয়েছিল। দুর্নীতি শুরু হয়েছিল ওএমআর শিটের নাম্বার বাড়িয়ে। মুখ মুখোশের গল্প নয়, এখানে হচ্ছে ব্যক্তির বিষয় না, বিষয়টা সামগ্রিক। সামগ্রিকতা হচ্ছে যেখানে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি এমন ভাবে হয়েছে একটা পক্ষ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর একটা পক্ষ হচ্ছে দুর্নীতির ফলে বঞ্চিত। আন্দোলন যখন করতে শুরু করলো, আন্দোলন স্থলের কিছু নেতা গোছের লোকজনকে বেছে নিয়ে তাদেরকে কমিটিতে রাখলো, আর ডক্টর এসপি সিনহা সহ 5 জনকে কমিটিতে রেখে এই নিয়োগ প্রক্রিয়া সুপারভিশন করবে বলে একটা বিজ্ঞপ্তি দিল। 5 জন কমিটি সুপারভাইজ করবে নিয়োগ প্রক্রিয়াকে বলে, একদম নিয়োগের শেষের দিকে। তারাও দুর্নীতি করে। দাদা, এই চিন্ময় মণ্ডল, যার নাম প্রথমে যোগ্যদের তালিকায় আমরা পাইনি, ঠিক তা 2 দিন পর অর্থাৎ কালকেই চিন্ময় মণ্ডলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছে যে যোগ্যদের তালিকায় আমার নাম এসে গেছে, যারা যারা খবর করেছিলেন তারা কাইন্ডলি এটাও একটু খবর করে দিন। কি বলবেন? প্রথমে নাম নেই, তারপরে হঠাৎ যোগ্যদের তালিকায় নাম। দেখুন, এসএসসির যে এই রিক্রুটমেন্ট প্রসেসটাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়ার ফলে কে যোগ্য কে অযোগ্য এইভাবে ডিফারেন্সিয়েট করা যায়নি। খুব পরিষ্কার করে বলতে গেলে যোগ্য সবাই। কে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত আর কে দুর্নীতির শিকার, এই দুটো প্রভেদ করা যায়নি। অর্থাৎ টেন্টেড আনটেন্টেড এইটাকে আপনি এইভাবে দেখা উচিত যে এরা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত আর এরা দুর্নীতির শিকার। এবার এসএসসি কখনোই বলতে পারছেন না যে না, এই মানুষগুলোই শুধুমাত্র দুর্নীতি করেছে, এর বাইরে আর কোনো দুর্নীতি করার মানুষজন নেই। এটা এসএসসি কখনো বলতে পারেনি। সেটার ফলে গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছে, গোটা প্যানেল বাতিল হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। দেখুন, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হতোই না যদি কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা যদি এসএসসি বলতে পারতো এবং ডেফিনেটলি বলতে পারতো যে এর বাইরে আর একজনও নেই দুর্নীতিগ্রস্ত, কিন্তু তারা সেটা পারেনি। আমরা একসময় এই কলকাতা হাইকোর্টে যখন প্রথম মামলা করি প্রথম থেকে বলে আসছি যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের বের করে দিয়ে বৈধদের ঢোকাতে। যখন এই মামলা ইভেন সেই প্রচেষ্টার ফলে কিছু জন চাকরিও পেয়েছিল, ইলিয়াস বিশ্বাস সহ অনেকেই, কিন্তু দেখা গেল যত গভীরে যাচ্ছে বিষয়টি এতটাই গভীর এবং দুর্নীতি আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে রেখেছে যে যখন টাকা দিয়েছে তখন চাকরি হয়েছে। আমরা এই মামলাগুলো শুরু করেছিলাম একেবারে লেজ থেকে, কিন্তু দুর্নীতি শুরু হয়েছিল একেবারে মাথা থেকে। র্যাঙ্ক জাম্প, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল বলে রিট পিটিশন ফাইল হয়েছিল, কিন্তু দুর্নীতি শুরু হয়েছিল ওএমআর শিটের নাম্বার বাড়িয়ে। কিন্তু সে তখন তাকে ওএমআর শিট পাবলিশ করেনি, প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস পাবলিশ করেনি, তাহলে কে জানবে যে মানে বেসিক্যালি ভিতরে এত দুর্নীতি করে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করবেন বলেই এই জিনিসগুলো করে রেখে দিয়েছে। যদিও তারা মৌখিকভাবে বলতো, কিন্তু আদালতে তো যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আদালত কাউকে কোনো পিটিশন এন্টারটেইন করবে না। তোমার উইদাউট এনি প্রমাণ তুমি ভার্বালি বলে দিচ্ছ, এর প্রমাণ কি? কিন্তু প্রমাণ পাওয়া গেল তখন যখন ওরা টাকার লোভটা সামলাতে পারলো না, ইভেন র্যাঙ্ক জাম্প করেও চাকরি দিল। ইভেন এই যে ধরুন প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন করছিল, তখন আন্দোলন প্রথম কিভাবে শুরু হলো জানেন? আন্দোলন শুরু হয়েছিল পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম অল অফ দ্য সাডেন ওয়েটিং লিস্টে 1 নম্বরে চলে এসেছিল যেদিন তার বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। তারপরে আন্দোলন যখন করতে শুরু করলো, আন্দোলন স্থলের কিছু নেতা গোছের লোকজনকে বেছে নিয়ে তাদেরকে কমিটিতে রাখলো, আর ডক্টর এসপি সিনহা সহ 5 জনকে কমিটিতে রেখে এই নিয়োগ প্রক্রিয়া সুপারভিশন করবে বলে একটা বিজ্ঞপ্তি দিল। 5 জন কমিটি সুপারভাইজ করবে নিয়োগ প্রক্রিয়াকে বলে, একদম নিয়োগের শেষের দিকে। তারাও দুর্নীতি করলো। তারপরে সেই মামলায় সিবিআই তদন্ত হওয়ার ফলে এত কিছু জানা গেল। দুর্নীতি শুরু হয়েছিল মাথা থেকে, কিন্তু দুর্নীতি ধরা গেল লেজ থেকে। লেজ থেকে যত মাথার দিকে যাচ্ছে তখন দেখা যাচ্ছে না প্রতিটি স্তরেই দুর্নীতি হয়েছে।
তারপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ইভেন চেষ্টা করলো যে সেই সময় যিনি বিচারপতি ছিলেন যে একে একে একজনকে বের করে আরেকজনকে ঢোকাবো, একজনকে বের করে আরেকজন ঢোকাবো, কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল যে সম্ভবই না, এমন একটা পদ্ধতি করে রেখে দিয়েছে। তাহলে এ জায়গায় বি কে দিলে বি এর জায়গায় আবার সি এসে ক্লেম করছে, সি এর জায়গায় আবার ডি এসে ক্লেম করবে। ইভেন যদি আপনি আজকে আমি বলছি যদি পৃথকীকরণ হয়ও, তাও দেখবেন একই পরিস্থিতি হয়ে যাবে, মামলার পর মামলা হবে। তার কারণ কি আমি আপনাকে ডিটেলসে ভেঙে বলে দিচ্ছি। ধরুন আপনি এটা বললেন যে ওএমআর শিটে 50 জনের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ওএমআর শিটের মার্কস বাড়ানো মানে কি, মানে ওএমআর শিটে 0 পেয়েছে তাকে 53 করা যায়, তারা ইন্টারভিউ ডাক পেত না। তাহলে আপনাকে শুধু মেরিট লিস্ট ঠিক করলে বা প্যানেল ঠিক করলে হবে না, ইন্টারভিউ লিস্ট ঠিক করতে হবে, বা সেই অনুযায়ী আপনাকে ইন্টারভিউ ডাকতে হবে। ইন্টারভিউ যাকে ডাকলেন, ধরুন যে ডাক পায়নি ইন্টারভিউ, সেই লোক ইন্টারভিউ ডাক পেল, তার ইন্টারভিউ পারফরমেন্স বেটার, তাহলে কি যে দুর্নীতি করেনি সেও কিন্তু প্যানেলের বাইরে চলে যাবে। এবার এখানে শেষ না, ইভেন সিবিআই রিপোর্ট দিয়ে বলছে ইভেন ইন্টারভিউর মার্কসও ম্যানিপুলেশন হয়েছে। এবার কতজনের ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে এটা কি করে আপনি উদ্ধার করবেন? নিয়োগের প্রতিটি ধাপেই দুর্নীতি, ইজ নট দ্যাট শুধুমাত্র একটা ধাপে দুর্নীতি যে শুধুমাত্র ওএমআর শিটের নাম্বার বাড়িয়েছে, না, ওএমআর শিটের নাম্বার বাড়িয়েছে, ইন্টারভিউর মার্কস অল্টার করেছে, সেইগুলো ধরা যাবে না, ধরা সম্ভব হচ্ছে না, তাই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। এবার এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে 31 তারিখ পর্যন্ত শুধুমাত্র তারাই করতে পারবেন যারা কোট আনকোট এখনো পর্যন্ত অযোগ্য বলে চিহ্নিত হন। এবার যদি সেখানেও জল মেশান তাহলে ভবিষ্যতে দেখবেন কি হবে। অলরেডি আদালতে কন্টেম্প প্রসিডিংস চলছে, ফলে আমি আশা করব তারা কোনো জল মেশাবেন না। যদি জল মেশান তার কনসিকুয়েন্স ফিক্স করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে ধরুন ওএমআর শিট পাবলিশ নিয়ে আজকে আমরা বলছি ওএমআর শিট পাবলিশ করতে হবে, যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন ওএমআর শিট পাবলিশ করতে হবে, যারা এখনো চাকরি পাননি চাকরি প্রার্থী তারা বলছেন ওএমআর শিট প্রকাশ করতে হবে। ওএমআর শিট প্রকাশ করছে না কে? এসএসসি। ফলে তাদের তো দায়িত্ব নিতে হবে। যারা আজকে নিজেদের বৈধ বা যোগ্য বলছেন তারা তো, তাদের সুযোগ ছিল কলকাতা হাইকোর্টে এসে তাদের বক্তব্য রাখা, তখন তাদেরকে তারা এখন মনে করতে পারবে তাদেরকে কারা বলে দিয়েছিল যে না না ওখানে যাওয়ার দরকার নেই। তাদের মধ্য থেকে যাদের কোট আনকোট যোগ্য তাদের মধ্যে থেকে কোনো নেতা তৈরি হয়েছিল কি, বা নেতা গোছের কিছু লোকজন যে যারা বলেছিল না না আমাদের তো কোনো ইয়ে নেই, মানে আদালতের উপরে খদ্দারি আর কি, আদালতের উপরে আদালতগিরি, জজের উপরে সুপার জজ আর কি, আমরা ঠিক করবো, আমাদের তো ইয়ে নেই। বিচারপতি বলছেন, বিচারালয় বলছে যে তোমরা তোমাদের বক্তব্য জানাতে পারো, আমরা জানাবো, আমরা সুপার জাজ, বিচারপতিদের উপরে, বিচারালয়ের উপরে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে সুপার জাজ সব। অ্যাকচুয়ালি সুপার জাজ এদের করা হয়েছিল, কেন করা হয়েছিল? এদের মধ্যে যোগ্যতাদের মধ্যে কিছু নেতা মানে তৃণমূল ফিট করিয়েছিল আর কি, কারণ তৃণমূল ভালো করে জানতো যদি সেই সময় ওএমআর শিট, আমরা মনে প্রাণে চিৎকার করে যাচ্ছি যে ইলিয়াসের দুটো ওএমআর দেখিয়ে, সেতাবের আরটিআই দেখিয়ে যে না সিবিআই উদ্ধার করা ওএমআর শিট গুলো জেনুইন, আর তখন আদার সাইডে দাঁড়িয়ে 65B কমপ্লাই হয়নি এই আর্গুমেন্ট দিয়ে যে ওএমআর শিট নন জেনুইন, এইটা যদি করাতে পারতো তাহলে ওই করা বেঁচে যেত। এই উদ্দেশ্য নিয়ে দেখলো যদি যোগ্য যারা তারা যদি এসে এফিডেভিট দিয়ে বলে হ্যাঁ ওটাই আমাদের ওএমআর শিট, তাহলে এরা তো ডিরেক্ট বাদ চলে যাবে। তাই এদের মধ্যে থেকে কিছু তৃণমূল বাছুক, তাদের মধ্যে থেকে কিছু তৃণমূলী নেতা বাছিয়ে বেছে তাদেরকে নেতা করে দিয়ে, মানে কোট আনকোট যোগ্যদের নেতা করে দিয়ে যে না তোরাই সব ওদেরকে বুঝিয়ে কোনোভাবে যাতে আদালতে এইটা রিফ্লেক্টেড না হয়, দেখবেন সব মনে করতে পারবে। বেসিক্যালি এরা নিজেরাই ফান্ড তৈরি করেছে, কি উদ্দেশ্য করেছে ওরাই ভালো বলতে পারবে। তৃণমূল এবং তারাই কিন্তু এখনো নেতৃত্বে আছে কিনা সেটা ওরা বলতে পারবে, যোগ্যরা কোট আনকোট যারা নিজেদের যোগ্য মনে করছে তাদেরকে আদালতে আসতে দেওয়া হয়নি। কেন হয়নি? তাদেরকে বোঝানো হয়েছিল
যা খবর আসছে যে না তোমরা যাওয়ার দরকার নেই, আমরা যোগ্য, আমাদের সব ঠিক আছে, আমরা কেন বলতে যাবো? আমরা ওএমআর হ্যাঁও বলবো না, ঠিক নাও বলবো না, ওএমআর সঠিকও বলবো না, ওএমআর ব্যাঠিক, আমরা যাবো কেন? আমাদের আমরা যাবো কেন? দেখবেন মাঝে মাঝে যুক্তি দেয়, মানে আদালত ডেকেছে সবাইকে, যার যা বক্তব্য দাও, আমরা যাবো কেন? আমরা সুপার জাজ, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে, আমরা স্কুলের মাস্টার, আমরা সব জানি, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে, আমরা যাবো না, আমরা গিয়ে বলবো না। তাতে সুবিধা হবে, এই না বলার ফলে সুবিধা করতে চেয়েছিল ওই সাদা খাতার মাস্টারদের। আর যাতে সাদা খাতা, ওরা ভেবেছিল এইটা এরা যদি না বলে শুধুমাত্র একটা পক্ষই শুধু বলবে যে ওটা জেনুইন, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা বলবে ওটা জেনুইন, আর বাদ বাকি একটা পক্ষ চুপচাপ, তারা পার্টি অ্যাড হলো না, আর একটা পক্ষ কি করবে, না ওটা নন জেনুইন, ওটা ঠিক না, ওটা ঠিক না, এবং সেটা প্রতিষ্ঠা পেয়ে যাবে, এই ভেবেছিল। তাহলে সাদা খাতার মাস্টার একটা এ হবে না, এদের মধ্য থেকে কিছুকে লিডার গোচর করে দেবো, পরে তাদের তৃণমূলের টিকিট দেবো, বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট যা যা আছে আর সেটা করবো, হলো হয়তো কোনো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, তারাই বলতে পারবে। এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের ফলে ডুবেছে, এই গোটা সিস্টেমটা ডুবেছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, যে না প্রথমে তালিকায়, যোগ্যদের তালিকায় নাম নেই, তারপরে ঠিক তা 2-3 দিনের মাথায় হঠাৎ করেই নাম চলে এলো। এই যে বললাম, এই যে যা যা বলছে সব রিলেট করতে পারবেন, সময় আছে, দেখুন না, আস্তে আস্তে সময় আছে। আমরা যারা দেখুন কে কি সবকিছু তো রেকর্ডেড, যা আছে সবই রেকর্ডেড। এই যে কলকাতা হাইকোর্ট সবাইকে এসে তাদের বক্তব্য রাখতে বলেছিল, নির্দেশনামায় আছে, নাম্বার 1। নাম্বার 2, সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেছেন, এভিডেভিট দিয়ে কি বলেছেন, সব রেকর্ডে আছে। আন্দোলনের মুখ ছিল চিন্ময় মণ্ডল। আরে মুখ নির্মুখ, বিমুখ, দুর্মুখ, আমি কিচ্ছু বলছি, আমি বলছি যা আছে সব রেকর্ডে আছে, এসএসসি রেকর্ডে আছে, আদালতের রেকর্ডে আছে। মুখ মুখোশের গল্প নয়, এখানে হচ্ছে কোনো ব্যক্তির বিষয় না, বিষয়টা সামগ্রিক। সামগ্রিকতা হচ্ছে যে এখানে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি এমন ভাবে হয়েছে, একটা পক্ষ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর একটা পক্ষ হচ্ছে দুর্নীতির ফলে বঞ্চিত, এবং সেই বঞ্চনার কারণ তারা নিজেরাই রচনা করেছে। তারা নিজেরা এভিডেভিট বলতে পারেনি কলকাতা হাইকোর্টে যে হ্যাঁ ওটাই জেনুইন ওএমআর, বলতে পারেনি, নাকি বলতে দেওয়া হয়নি, না বলতে আসেনি। এই যে সুপার জাজশিপ, আমাদের আমরা তো যোগ্য, আমরা পয়সা দিই না, আমরা কেন বলতে যাবো? ভাই আদালত যদি ডাকে আসতে